হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওটা আমাদের আগামীতে যে আপকামিং যে ক্লার্কশিপ এক্সামিনেশন রয়েছে, সেই ক্লার্কশিপ এক্সামিনেশনের উপলক্ষে আমাদের যে 2019 সালে যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল তার অ্যারিথমেটিকের যে কোশ্চেনগুলো ছিল, সেই অ্যারিথমেটিকের কোশ্চেনগুলোকে আমরা ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে সলভ করব। তো এই 2000 প্রথমে আমরা নিয়েছি 2019 সালের অ্যারিথমেটিকের কোশ্চেন। 2019 সালে আসা অ্যারিথমেটিকের কোশ্চেন এই সলিউশনগুলো যখন আমরা করব, এটাকে আমরা দুটো ভিডিওর মাধ্যমে সলভ করব। তো আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রাথমিক ভিডিও। তোমরা জানো যে ক্লার্কশিপ এক্সামিনেশন পরীক্ষায় এখানে জিএস এর কোশ্চেন থাকে 40টা। প্রিলিমিনারি পরীক্ষার কথা বলছি। প্রিলিমিনারি পরীক্ষায় জিএস এর কোশ্চেন থাকবে 40টা, আর অ্যারিথমেটিকের কোশ্চেন থাকবে 30টা, আর ইংলিশের কোশ্চেন থাকবে 30টা। এই টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকে এবং 1.5 ঘন্টার সময় থাকে। তো আমার যেহেতু এই চ্যানেলটা গণিত এবং রিজনিংয়ের উপরে, ম্যাথ এবং রিজনিংয়ের উপরে, তো এখানে সাধারণত জিএস বা ইংলিশ আমি এখানে করাই না। এখানে সাধারণত অ্যারিথমেটিকের কোশ্চেনগুলোকে আমি সলভ করব এখানে। তো চলো শুরু করা যাক। এটা আমাদের প্রথম ভিডিও। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলের যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং পারলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। মোট এখানে আমরা প্রথম পার্ট আমি আগেই বলেছি, এখানে মোট 30টা কোশ্চেন থাকে, তার মধ্যে 15টা কোশ্চেন নিয়ে আমি এখানে আলোচনা করব। দেখো প্রথমটা কি বলেছে। বলেছে A/B = 2:3 এবং B/C = 4:5 এবং C/D = 3:7। তাহলে আমাদের ABCD এই চারটের অনুপাতটা হবে আমাদের বের করতে বলেছে। তো দেখো এটাকে কিভাবে করতে পারি। দেখো সবার প্রথমে আমরা কি করব, A/B একটু ফাঁকা রাখবে। সবার প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণত যে নিয়মটা ফলো করতে হয়, দেখো A/B = 2:3 এটা করলাম। এবার দেখো পরে কি আছে, B/C। দেখো যার তলায় যা আছে সেটাই লিখবো। B/C দেখো বিতে কোথায় আছে এখানে, তাহলে এখানে লিখবো 4:5 এভাবে লিখবো। তারপরে দেখো আছে কত, C/D, তাহলে C/D লিখলাম। এটা সমান কত লিখবো, যা আছে কত, 3:7। এবার দেখো তাহলে দেখো এই যে ফাঁকা জায়গাটা আছে, আমাদের যে ফাঁকা জায়গাটা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এইখানে নিচে দুটো ফাঁকা জায়গা আছে, এইখানে উপরে দুটো ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলো এর পাশে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ এখানে দেখো 5-এর এখানে কত 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে পূরণ করব। এখানে 3 আছে পাশে, তাহলে এখানেগুলো এই দুটো সংখ্যাই 3 দিয়ে পূরণ হবে। আর দেখো এর পাশে 3 আছে, তাহলে দুটো সংখ্যায় 3 দিয়ে পূরণ হবে। এর পাশে 4 আছে, তাহলে এই ফাঁকা জায়গায় এখানে 4 দিয়ে পূরণ হবে। এবার কি করব, আমরা গুণ করে দেবো। দেখো 4 দুগুণে 8, 3 × 8 = 24। তাহলে এখানে কত হচ্ছে, 3 × 4 = 12, 3 × 12 = 36, এখানে করো 3 × 5 = 15, 3 × 15 = 45, এখানে আছে 3 × 5 = 15, 7 × 15 = 105। এটাকে যদি 3 দিয়ে কাটো তাহলে এই পাশে লিখে দেবে A/B/C/D সমান এরকম। তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে কাটাকাটি করলে 8:12:15 কত হবে, 35। তাহলে কত পেলাম আমরা, 8:12:15:35। তাহলে A/B/C/D এর অনুপাতটা হচ্ছে, তাহলে অপশান এতে দেখো 8, 12, 15, 35 এই অনুপাতে আছে। সুতরাং এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে, অনুপাতের অঙ্ক, যে A/B, B/C, C/D এই ধরনের অঙ্কগুলো কীভাবে তাড়াতাড়ি করতে হয়, তাহলে তার টেকনিকটা শেখা গেল। তো চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। যে দেখো বলেছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যেতে পারে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত। এখানে দেখো আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম, অর্থাৎ স্রোতের অনুকূলে আর প্রতিকূলে। স্রোতের অনুকূলে আমরা কি জানি যে নৌকার বেগ আর স্রোতের বেগ দুটো যোগ হয়ে যায়, আর প্রতিকূলে হয় নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বাদ দিতে হয়। তাহলে দেখো আমি এখানে নৌকার বেগটাকে বি ধরছি আর স্রোতের বেগটাকে আমি এস ধরছি। তাহলে স্রোতের প্রতিকূলে যখন যাবে, স্রোতের অনুকূলে যখন যাবে, অনুকূলে যখন যাবে তাহলে যোগ হয়ে যাবে।
সে অনুকূলে কত কিলোমিটার গেছে? 18 কিলোমিটার গেছে 3 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটারে যেতে কত সময় লাগবে? 18/3 মানে 6। আর স্রোতের প্রতিকূলে গেছে 9 কিলোমিটার কত ঘন্টায়? 3 ঘন্টায়। তাহলে সেটা হয় b-s, সেটা 9/3 মানে এটা করলে দাঁড়াবে 3। তাহলে এখান থেকে আমাদের বলেছে, আমাদের অ্যান্সার বলেছে যে কি, স্থির জলে নৌকার বেগ, অর্থাৎ আমাদের বিটা বের করলে চলবে। তাহলে এখান থেকে যোগ করে দাও, এস কেটে যাবে। 2b সমান পাবো কত? 6 আর 3 করলে কত হবে? 6 আর 3 9। তাহলে এখান থেকে b সমান আমরা কত পাবো? 9/2 মানে হচ্ছে 4.5 এত কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে আমরা পেলাম স্থির জলে নৌকার গতিবেগ কত? 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বিতে দেখো আছে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটার টেকনিক শেখা গেল। পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে একটি চৌবাচ্চার দুটো নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কত ঘন্টায়? অপশান দেওয়া আছে। দেখো দুটো নল কি আছে, আমরা প্রথম নলটা ধরে নিচ্ছি, এটা ফার্স্ট নল, এটা সেকেন্ড নল। ফার্স্ট নল এই ধরনের অঙ্কগুলো যখন করবে তখন ওই এত অংশ পূর্ণ হয় এত ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ হয় এরকম ধরে করবে না। এই ধরনের অঙ্ক করার টেকনিক হচ্ছে এফিসিয়েন্সি ধরে করবে, সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। এফিসিয়েন্সি ধরার অঙ্ক কি? দেখো প্রথম নলটা পূর্ণ করছে কত? 9 ঘন্টায়। দ্বিতীয় নলটা পূর্ণ করছে কত? 12 ঘন্টায়। তাহলে এদের লসাগু করো, এদের লসাগু 9 আর 12 লসাগু কত করলে কত হবে? 9 আর 12 লসাগু হবে 36। তাহলে এখানে 36, তাহলে 9 দিয়ে 36কে ভাগ করলে কত হচ্ছে? তাহলে এই পাশে এদের হচ্ছে এফিসিয়েন্সি হবে। এফিসিয়েন্সিটা লিখবে 9 দিয়ে 36কে ভাগ করলে হবে 4 9 36, 12 দিয়ে 36কে ভাগ করলে কত হবে? 3 12 36। তাহলে এদের এফিসিয়েন্সি হচ্ছে, প্রথম নলের এফিসিয়েন্সি হচ্ছে 4, দ্বিতীয় নলের এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এইবার দেখো, তাহলে এই 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? 60। দুটো নলের মোট এফিসিয়েন্সি হচ্ছে 7, কিন্তু আমাদের মোট এখানে কত ইউনিট আছে? 36 ইউনিট বা 36 ঘন্টা সময় লাগছিল। তাহলে আমাদের মোট 36 ঘন্টার সময় যদি 7 ইউনিটে দুটো নল একসঙ্গে খুলেছে বলেছে, তাহলে এটাকে 7 দিয়ে যদি ভাগ করো তাহলে আমাদের টোটাল টাইমটা লাগবে কত সেটা পেয়ে যাবো। তাহলে এটাকে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে 5 7 35, থাকছে 1 পরে, 5 পূর্ণ 1 7 হচ্ছে। তাহলে এত ঘন্টায় দুটো নলকে যদি একসঙ্গে খুলে দিই তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হবে 5 পূর্ণ 1 7 এত ঘন্টায়। কত সহজে আমাদের হয়ে গেল এফিসিয়েন্সি মেথডে। তো 43-এর কোথায় আছে? অপশান এতে দেখো দেওয়া আছে 5 পূর্ণ 1 7 ঘন্টায়। তাহলে অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার। 44-এর অঙ্কটা দেখো, মানে পরের অঙ্কটা, এটা হচ্ছে আমাদের এ সেটের কোশ্চেন নিয়েছি আমি, পরপর ছিল সেই অনুসারে নাম্বারিং করা হয়েছে। তো তোমরা অঙ্কগুলো খেয়াল করো, যে অঙ্কগুলোর টেকনিকটা কীভাবে সলভ করছি সেটা দেখবে। দেখো পরপর 3টে যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই ধরনের যখন পরপর এরকম বলবে, পরপর যুগ্ম সংখ্যার যোগফল বা অযুগ্ম সংখ্যার যোগফল, তোমরা সবার প্রথমে কি করবে? মাঝেরটা ধরবে। আমরা ধরে নিলাম মাঝেরটা এক্স। এবার যদি তোমাদের অযুগ্ম বলে, অযুগ্ম হলে এর পরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস কত হবে? এক্স প্লাস 2 হবে, এরকমভাবে যাবে। তাহলে আমি এখানে দেখো যুগ্ম সংখ্যা বলেছে যেহেতু, তাহলে এর আগের সংখ্যাটা কত হবে? এক্স মাইনাস 2 হবে। প্রথম সংখ্যাটা আমি এক্স ধরলাম, তাহলে এর আগের সংখ্যাটা কত হবে? আগের সংখ্যাটা হবে এক্স মাইনাস 2, যুগ্ম সংখ্যা যেহেতু বলেছে। আর এর পরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 2। তাহলে এই 3টে সংখ্যার যোগফল, তাহলে যোগ করে দিই। যোগফল বলেছে কত? 54। তাহলে এখান থেকে দেখো +2 -2 কেটে যাচ্ছে, আমাদের কি পড়ে থাকছে এখানে? কি পড়ে থাকছে এখানে বলো? এক্স যোগ এক্স আর এক্স, মানে 3টে এক্স পড়ে থাকছে। তাহলে 3x হচ্ছে 54। তাহলে 3 দিয়ে কাটো, 3 18 54। তাহলে আমরা পেলাম কত? x 18 পেলাম। এখন x 18 পাওয়া গেছে, তাহলে 3টে সংখ্যা পেয়ে যাব। আমাদের এখন বলেছে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা? ক্ষুদ্রতম সংখ্যা কত ধরেছিলাম? x - 2 ধরেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা। x - 2 ছিল সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে x এর মান পাওয়া গেল 18। তাহলে x - 2 কত হবে বলো? x - 2 হবে নিশ্চয়ই 16, তাহলে 16 হবে। দেখো 44-এর কোথায় আছে? 16। অপশান ডিতে আছে 16। তাহলে 44 দেখো, এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? অপশান ডিটা হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত বলেছে 5:7, তাদের গুণফল কত? গুণফলটা বের করতে বলেছে।
দেখো দুটো সংখ্যার অনুপাত কত দেওয়া আছে 5:7। তাহলে আমরা এখান থেকে ধরতে পারি প্রথম সংখ্যাটা 5x, দ্বিতীয় সংখ্যাটা 7x। তাহলে এখান থেকে দুটো সংখ্যা দুটোর গুণফল কত হবে, তাদের এদের লসাগু কত হবে, এদের লসাগু দেখো এই মেথডে দেখো 5:7 অনুপাত দেওয়া আছে। তা আমরা এখান থেকে ধরে নিচ্ছি এদের গসাগুটা ধরে নিচ্ছি যে এক্স। তাহলে গসাগুটা যদি এক্স হয় তাহলে প্রথম সংখ্যাটা কত হবে আমাদের 5x আর দ্বিতীয় সংখ্যাটা হবে 7x। তাহলে দেখো সংখ্যা দুটোর তাহলে এদের লসাগু কত হবে, লসাগু হচ্ছে 5x ইন্টু 7x ইন্টু এক্স, এই সংখ্যাটা এটার সমান কত হবে 315। তাহলে এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 ছক 30 আর 3 5 15, 7 দিয়ে কাটলে এটা 9। তাহলে এখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু 9। তাহলে সংখ্যা দুটোর গসাগুটা আমি পেয়ে গেলাম 9। তাহলে সংখ্যা দুটোর গুণফল কত হবে, গুণফল তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা হবে 5 9 45 আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে, খালি চেঞ্জ করছি। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে আমাদের 45 আর দ্বিতীয় সংখ্যাটা হবে 7 9 63। তাহলে 45 আর 63 গুণ করো, দেখো কত পাচ্ছি এখানে 3 45 কত হয় 3 5 15, 5 হাতে 1 3 4 12 আর 1 13 আর এখানে 5 ছক 30 0 হাতে 3 4 ছক 24 আর 3 হচ্ছে 27। তাহলে এখানে পাবে কত দেখো 2835, এটা হবে। তাহলে অপশন সিতে দেখো 2835 আছে। তাহলে আমাদের সংখ্যা দুটো গুণফল ইজিলি পেয়ে গেলাম আমরা। তো পরের কোশ্চেন দেখো কি বলেছে, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে দেখো চিনির টোটাল পরিমাণ কত 150 গ্রাম আছে, 150 গ্রামে আমাদের চিনি আছে কতটা 20%। 20% মানে কত, 20% মানে হচ্ছে 15। তাহলে এর 15 কত অংশ, 15 হচ্ছে কত 30 কেজি, এই 30 গ্রাম। তাহলে চিনি আছে 30 গ্রাম আর 120 গ্রাম আছে কত জল আছে, 120 গ্রাম জল আছে। এবার দেখো তাহলে এবার বলছে যে কত গ্রাম চিনি মিশ্রিত করলে, এখানে ধরে নিলাম যে আমি এক্স গ্রাম চিনি মেশাচ্ছি। তাহলে 30 প্লাস এক্স এটা হচ্ছে চিনির নতুন পরিমাণ। সেই পরিমাণটা বলছে যে 150 গ্রাম তো ছিল আগে মোট, তার সঙ্গে এক্স গ্রাম চিনি নতুন মিশিয়েছি। তাহলে এত গ্রামের উপরে 1/4 25%, এখন 25% মানে 1/4। তাহলে এটার 1/4 হবে। তাহলে এটা 4 দিয়ে কোনাকুনি গুণ করো, দেখো 4 দিয়ে কত হচ্ছে 3 4 12 120 প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে 150 প্লাস এক্স, এখান থেকে 4x আর এখান থেকে এক্স বিয়োগ দাও। তাহলে এখানে কত হবে দেখো এখানে লিখছি, এখানে পাবে হচ্ছে 3x মাইনাস এক্স, দেখো এখানে লিখছি 3x সমান কত হবে 3x, এখান থেকে দেখো এই 4x আর এখানে এক্স, 4x মাইনাস এক্স করলে এখানে আসবে 3x আর 150 থেকে এখানে 120 বাদ দিলে কত হবে 30। তাহলে এখান থেকে এক্স কত হবে 10। তাহলে কত গ্রাম, আমি এক্স ধরেছিলাম যে এক্স পরিমাণ চিনি মিশিয়েছি। তাহলে এখান থেকে পাবে কত এক্সের মান কত হচ্ছে 10। তাহলে 46-এর এই কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ। বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগের 150% বৃদ্ধি করে ফিরে আসলো, সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত। ধরো এরকম একটা জায়গা আছে পি, এখান থেকে কিউ এরকম একটা জায়গা, সে যাচ্ছে কত কিলোমিটার বেগে 40 কিলোমিটার পার আওয়ার, এত বেগে যাচ্ছে, গিয়ে এখানে পিতে গিয়ে পৌঁছালো। এবার বলছে যখন সে ফিরে আসছে তখন তার 50% গতিবেগ বৃদ্ধি করছে। 50% মানে কত 1/2, তাহলে 2/1 অর্থাৎ 40 কিলোমিটার যেটা আছে এর অর্ধেক পরিমাণ বেগ আরও বাড়াচ্ছে। তাহলে 40 তো ছিলই, আরও অর্ধেক মানে 40-এর অর্ধেক কত 20, তাহলে 20 যোগ করতে হবে। তাহলে মোট কত কিলোমিটার বেগে ফিরে আসছে 60 কিলোমিটার বেগে ফিরে আসছে। এটুকু বোঝা গেল। দেখো আমি মুছে দিচ্ছি। তাহলে কী করছে, ও যখন পি আর কিউ থেকে 40 কিলোমিটার বেগে যাচ্ছে আর ফিরে আসার সময় আসছে কত 60 কিলোমিটার প্রতি ঘন্টা এত বেগে।
এইবার আমাদের প্রশ্ন করেছি সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত। তো আমরা গড় গতিবেগের সূত্র জানি কি, 2xy/x+y, এটা এই সূত্র থেকে বের করে দাও। কিন্তু হচ্ছে 2 × 40 × 60/60 + 40 টোটাল হবে হচ্ছে 100। তাহলে 2 দিয়ে কাটো, এখানে 50, 0 0 কাটো, 5 দিয়ে কাটলে এখানে 8, তাহলে 6 8 কত হচ্ছে 48 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত পেলাম আমরা হিসাব করে 48 পেলাম। তাহলে অপশানে কোথায় আছে, অপশান দেখো সিতে আছে 48 কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সি হবে রাইট অ্যান্সার। তো বোঝা যাচ্ছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, যদি না বুঝতে পারো তাহলে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। পরের কোশ্চেন দেখো কি বলছে, 48-এর কোশ্চেন বা পরের কোশ্চেন। এ একটি কাজের বলেছে 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে করতে পারে। তাহলে এ বি একত্রে সম্পূর্ণ কাজটি কত করে। এর আগের একটা অঙ্ক ছিল, এই অঙ্কটার আমরা বলেছিলাম যে এফিসিয়েন্ট মেথডে করব, এফিসিয়েন্ট মাধ্যমে খুব সহজে। এ আর বি দুজনে ব্যক্তি আছে। এ দেখো একটি কাজের 1/3 অংশ করতে সময় লাগছে 5 দিন, তাহলে পুরো এক অংশ করতে সময় লাগবে কত, 15 দিন। তাহলে এ সম্পূর্ণ কাজটা করে কত, 15 দিনে। আর বি বলছে 2/5 অংশ করতে সময় লাগছে কত, 10 দিন, তাহলে পুরো অংশটা করতে সময় লাগবে কত, 10 × 5 = 2 মানে 25 দিন, তাই তো। 10 × 2/5 যেহেতু করে, তাহলে 5/2 এটা দিয়ে গুণ করো, 5 5 25 দিন হয়ে যাবে। তাহলে দেখো 15 আর 25 এদের লসাগু কত হবে, 15 আর 25 এদের লসাগু কত হবে, 75 হবে, 75। তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি কত, 15 দিয়ে ভাগ করো, 5 15 75, 5। আর বি এর এফিসিয়েন্সি 3 25 75, 3। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে, 8 ইউনিট। ঠিক আছে। তাহলে বলছে যে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করবে, একসঙ্গে কখন করবে, তাহলে নিশ্চয়ই 8 দিয়ে ভাগ দেবো। 8 দিয়ে ভাগ করলে 4 8 8 9 72, 8 9 72 থাকছে 3 আর এখানে 4, তাহলে 9 পূর্ণ 3 8 এত দিন। কোথায় আছে, অপশান বিতে আছে 9 পূর্ণ 3 8। তাহলে কি হবে, অপশান বি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 আমাদের অবশিষ্ট থাকবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য যেটা সবথেকে ভালো নিয়ম সেটা হচ্ছে যে এদের লসাগু করতে হবে। তাহলে 57, 76, 190 এদের লসাগু করো, লসাগু করো। দেখো 3 3 3 19 19 দিয়ে যায়, 3 19 কত 57, 4 19 76, 19 10 100। তাহলে এখানে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে এখানে 3 2 5। তাহলে লসাগু কত হচ্ছে, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। তাহলে লসাগু হচ্ছে 19 × 60। এটা করলে কত হবে, 6 9 54, 4 হাতে 5, 6 6 আর 5 কত 11। তাহলে 1140। এবার বলেছে না প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কত হবে 1141। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 1141। কোথায় আছে দেখো বিতে আছে 1141। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে বলো, বি, অপশান বি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত। 25%, 25% মানে কত হয় 1/4। কী করে আসছে 25% মানে 1/4, 25% এটা সমান সমান 25 গুণ 1/100। 25 দিয়ে কাটাকাটি করো কত হবে 4। তাহলে 25% মানে 1/4। এগুলো জেনে রাখবে, পরীক্ষার সময় কাজে লাগবে। তাড়াতাড়ি করার জন্য এগুলো খুব কাজে দেয়। তো দেখো বলেছে 2/3 অংশ, 2/3 অংশ যদি 26 হয় তাহলে 25%, 25% মানে কত 1/4। 1/4 কত হবে, 1/4 হবে 26 গুণ 1/4। আর এটা উল্টে দাও 3/2। এটা করলে কত হবে, তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 13। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে 13 × 3, 3 13 39, 39/4 দুগুণে 8। এটা ভাগ করলে কত হবে, 4 দিয়ে 8 দিয়ে কতবার যায়, 3 8 24, 4 8 32, 8 8 বলছি কেন, 8 না তো, এখানে কত হবে, এখানে 2 কেটে গেছে, শুধু 4 পড়ে থাকবে এখানে, 4 39/4।
তাহলে 4 9 36 হবে, 4 9 36, আর ওখানে 3 থাকবে, দশমিক দিয়ে 0 হবে 30, 4 7 28, 20, 4 5 20, 9.75। দেখো কোথায় আছে 9.75? এই কোশ্চেনের ডি অপশানে আছে 9.75। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে? অপশান ডি হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? এ তো মুখোমুখি করে ফেলা যায়। 5% সরল সুদ তার মানে কি 100 টাকায় সুদ কত হচ্ছে 1 বছরে? 5 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। তাহলে 500 টাকার 1 বছরের সুদ কত হবে? 25 টাকা হবে। তাহলে 25 টাকা, আর বলেছে 6 বছর, তাহলে 6 বছরের সুদ কত হবে? 150 টাকা। মুখে মুখে অ্যান্সার করে দেওয়া যাবে এই কোশ্চেনে। যদি খুব বুঝতে অসুবিধা হয় তাহলে বেসিক মেথডে যাবে। কি আমরা কি জানি যে সুদের হার, তার সূত্র কি? সুদের হারের সূত্র হচ্ছে পি টি আর বাই 100। এটা করো। পি কত? আসল কত আমাদের? 500 টাকা। টি সময় বলেছে 1 বছর। সুদের হার কত? সুদের হার বলেছে 5% বাই 100 করো। এখান দিয়ে দেখো এটা দিয়ে কাটলে 5 থাকবে, 5 5 25। ও সুদ এখানে হচ্ছে, এখানে 1 বছর না তো, এখানে বছরটা দেওয়া আছে 6 বছর। তাহলে এটা 6 বছর করতে হবে। 6 × 5/100। তাহলে এটা দিয়ে 100 দিয়ে কাটলে এটা 5 হবে। 5 × 25 × 6 25 150। তাহলে এখান থেকে আমাদের আসলো 150 হলো অ্যান্সার। তাহলে যেভাবেই করো না কেন সেটা এই কোশ্চেনের অ্যান্সার হবে কত? 150। বি দেখা আছে 150। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো কি বলেছে। যদি 5 পূর্ণ 5-এর 3 মাইনাস 3 পূর্ণ 8-এর 9 মাইনাস একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার সমান সমান 1 হয়, তবে স্টার চিহ্নটা এই জায়গাটায় কত হবে সেটা বলেছে। তাহলে দেখো 5 পূর্ণ 5-এর 3 বিয়োগ 3 পূর্ণ 8-এর 9 বিয়োগ স্টার ইকুয়ালস টু 1। দেখো এটা 5 পূর্ণ, এটা বিয়োগ করার নিয়ম হচ্ছে 5 বিয়োগ 3 করো, 2 থেকে যাবে, প্লাস 5-এর 3 বিয়োগ 8-এর 9 বিয়োগ স্টার ইকুয়ালস টু 1। এখান থেকে দেখো এই 2টা ওপাশে গেলে কত হবে? এখান থেকে 1-এর জায়গায় কত আসবে? 1-এর জায়গায়, তাহলে এখানে 2টা লিখবো না, 2-র বদলে এখানে -1 করে দাও। তাহলে এক্ষেত্রে এদের লসাগু কত হবে? 9 হবে। তাহলে 9 লসাগু হলে এখানে 3 5 15, 15 বিয়োগ 8 মানে 7-এর 9 থাকছে, বিয়োগ স্টার ইকুয়ালস টু -1। তাহলে স্টার সমান সমান কত হবে? এখান থেকে হিসাব করে অটোমেটিক্যালি হবে 7-এর 9 -1 +1। তাহলে 7 + 9 মানে 16/9। তাহলে স্টারের জায়গায় আমরা কত পেলাম? 16/9। কোথায় আছে? অপশান সিতে আছে 16/9। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে? অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি এর চেয়ে বলেছে 60% বেশি দক্ষ, মানে এফিসিয়েন্ট বেশি, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কত? বেশ ভালো কথা। এ আর বি, দেখো এ কত দিনে করছে? এর লাগে হচ্ছে 12 দিন, আর বি কত দিন লাগে সেটা আমাদের বের করতে বলেছে। বি কত? আমরা ধরে নিই এটা এক্স লাগছে, তাহলে এদের লসাগু কত হচ্ছে? এদের লসাগু হচ্ছে 12x। তাহলে এখানে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি এটা দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি হবে এক্স আর এর এফিসিয়েন্সি হবে 12। কিন্তু বলেছে যে বি হচ্ছে এর চেয়ে 60% বেশি দক্ষ। এর এফিসিয়েন্সি কত? এক্স। আর তাহলে এর 60% বেশি, এক্সের 60% বেশি, তার মানে 16/12, 160/100, সরি 16/10, 16/10। এইটা হচ্ছে বির এফিসিয়েন্সি, কিন্তু আমরা পেয়েছি বির এফিসিয়েন্সি কত? 12। তাহলে এটা সমান সমান 12 হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 12 × 10/16। 4 দিয়ে কাটো, এখানে 3, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে 30/4। 30/4 হচ্ছে, 30/4 মানে কত পাচ্ছি আমরা? 30/4 মানে ভাগ করো, 4 7 28, 7 পূর্ণ 30/4। হ্যাঁ, 7 পূর্ণ তাহলে কত হচ্ছে? 7 পূর্ণ 2/4, 2/4, এটা কাটাকাটি করলে 1/2, তার মানে আমাদের অ্যান্সার আসছে
হচ্ছে 4×1=2, হ্যাঁ এই 4 বলছে 7×1=2, 7.5 দিন। ঠিক আছে, 7.5 দিন। তাহলে কোথায় আছে 7.5 দিন? অপশান এতে আছে 7×1=2 এতদিন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, 10% এবং 30%-এর ক্রমিক সমতুল্যের ছাড় কত? যখন কোনো A% এবং B% পরপর ছাড় দেওয়া হয়, তার জেনারেল সূত্র হচ্ছে, তোমরা সবাই জানো, A+B - A × B/100%, এটা সূত্র। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি, এই সূত্রে অ্যাপ্লাই করে দেখি কি পাই। দেখো 10% আর 30% দেওয়া হয়েছে, তাহলে 10 + 30 করতে হবে। 10 + 30 করলে কত হবে? 40 মাইনাস 10 × 30/100, এখানে একটা শূন্য কাটো দুটো, তাহলে 3 থাকবে এখানে। তাহলে 40 - 3 মানে 37%। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের আসলো কত? 37%। তাহলে এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? অপশান বিতে দেখো 37% আছে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। 55 নম্বর কোশ্চেন বা লাস্ট কোশ্চেন আমাদের এই ভিডিওর। তো দেখো কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার বলছে 3 বছরে সুদ আসল মিলিয়ে কত হবে? তো আমরা জানি সুদ আসলের সূত্র হচ্ছে কি, আসল ইন্টু 1 + r/100 বছর, এটা হচ্ছে সুদে আসলে মিলিয়ে যে টাকা হয় চক্রবৃদ্ধি সুদে সেটা। তাহলে চক্রবৃদ্ধি সুদের তাহলে এখানে আসলটা কত দেওয়া আছে? 10,000 টাকা। তাহলে বসিয়ে দাও, 10,000 গুণ, দেখো এখানে 10%, 10% এখানে যদি বসাও তাহলে 10/1 = 1/10 + 1 মানে এটা আসবে 11/10। কত বছর বলেছে? 3 বছর। তাহলে এটা 3 বার গুণ হয়ে যাবে, 11/10 × 11/10। তাহলে 10-এর একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য কাটা যাবে, 1 2 3। তাহলে থাকলো আমাদের আলটিমেটলি 10 × 11, 3 বার গুণ হবে। 11 3 বার গুণ করলে আমরা কত জানি? 1331। তার মানে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার আসবে 133110, 13,310 টাকা। কোথায় আছে 13,310 টাকা? 13,310 টাকা দেখো অপশান ডিতে আছে 13,310 টাকা। তাহলে এটার অ্যান্সার হবে কত? এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি, হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, প্রথম পার্ট। এর পরের দিন আমি নেক্সট পার্টে আরও 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।